আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাস্টার স্বামী গল্পের সিজন 2 নিয়ে চলে আসলাম। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। নাওরা কিছুক্ষণ শুয়ে থেকে তারপর হঠাৎই উঠে বসে। ঘড়িতে টাইম দেখে নাফসানের ফিরতে বেশি দেরি নেই, তাই সে তড়িঘড়ি করে ব্যাগ থেকে শাড়ি বের করে গোসল করতে ওয়াশরুমে চলে যায়। নাফসানের ওয়াশরুমটাও বেশ সাজানো গোছানো বলতে একদমই পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। একপাশে একটা মাঝারি মাপের আয়না আছে, সাথে আছে নাফসানের ব্যবহৃত শ্যাম্পু। যে শ্যাম্পুর ঘ্রাণ নাওরা নাফসানের কাছাকাছি থাকলেই পেয়ে যায়। এই ঘ্রাণটা তার অনেক পছন্দের। একদিন সে নাফসানের ওয়াশরুমে ঢুকেছিল শ্যাম্পুটা সম্পর্কে জানতে, তবে ধরা খেয়ে গিয়েছিল। পরে বকা খেয়ে রুম থেকে চলে যেতে হয়েছিল তাকে। নামটাও জানা হয়নি আর। নাওরা কিছুক্ষণ সময় লাগিয়ে গোসল সেরে নেয়, তবে শাড়ি পরতে গিয়ে বিপদে পড়ে যায়। সে তো শাড়ি পরতে পারে না, তবে এখন যেহেতু নিয়ে চলেই এসেছে, তাই তো না পরে বেরোনো যাবে না। তাই কোনো রকমে এই শাড়িটা কোমরে গুছিয়ে আঁচল গায়ে জড়িয়ে নেয়। তারপর তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বেরিয়ে আসে। ওয়াশরুম থেকে বের হতেই নাওরা চমকে সামনে তাকায়। তার সামনেই নাফসান দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে হয়তো মাত্রই বাসায় এসেই তা হাত ঘড়ি খুলে শার্টের বোতামে হাত রেখেছে মাত্র। ওভাবেই হাত রেখে নাওরার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। নাওরাকে এই সময় এইভাবে তারই ঘরে সে এক্সপেক্ট করেনি। অপরদিকে নাওরা প্রথমে একটু চমকে গেলেও পরেই সে দ্রুত স্বাভাবিক হয়ে যায়। নির্লিপ্তভাবে হাত উঁচিয়ে ধীরে ধীরে মাথার চুল মুছতে থাকে। তার এহেন কর্মকাণ্ডে যে তার শাড়ির আঁচল একপাশে সরে গিয়ে কোমর সহ পেট দৃশ্যমান হয়ে আছে, সেদিকে তার কোনো খেয়াল নেই। অথচ সেদিকে সম্পূর্ণভাবে নাফসানের দৃষ্টি নিবদ্ধ রয়েছে। সে যে হাঁ করে তাকিয়ে চোখ দিয়ে নাওরাকে গিলে খাচ্ছে। নাওরা কিছুক্ষণ তোয়ালে নিয়ে ভঙ্গি করে যখন নাফসানের দিকে তাকায়, দেখতে পায় নাফসান কেমন ঘোর লাগানো দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে আছে। নাফসানের দৃষ্টি খেয়াল করে নাওরা নিজের দিকে তাকাতেই দেখে নাফসান তার দৃশ্যমান উদরের দিকে তাকিয়ে আছে। এটা বুঝতে পেরে নাওরার মুখে হাসি ফুটে ওঠে। সে নিজেকে না গুছিয়ে বরং ওভাবে থেকেই বলে ওঠে, সকালেই বলে আসলাম আর বিকেলেই কাজে লেগে গেল। বাহ, এত তাড়াতাড়ি ডোজটা কাজে লাগবে ভাবিনি তো। নাওরার কণ্ঠে নাফসানের হুঁশ ফেরে। সে দ্রুত নিজেকে সামনে নিয়ে নাওরার থেকে মুখ ঘুরিয়ে নেয়। একটা শুকনো ঢোক গিলে কিছুটা গম্ভীর স্বরে বলে, তুমি এখন এই রুমে কি করছো? কোন রুমে? আমার রুমে? আপনার রুম? আমি তো আমার স্বামীর রুমে এসেছি। আপনি এখানে কি করছেন? এটা আমার রুম নাওরা। ও, তাহলে আপনি আমার স্বামী বুঝি? নাফসান একটা দীর্ঘশ্বাস ফেলে। একটু আগের কাহিনীতে এখনো নিজেকে পুরোপুরি সামলে উঠতে পারছে না, তাই নাওরার উপর কঠোর হওয়াও তার পক্ষে সম্ভব হচ্ছে না। তারপরও নিজেকে যথাসম্ভব গম্ভীর রেখে বলে, পরনের ড্রেস আপ ঠিক করো। এভাবে পেট কোমর খোলা রেখে কি আমায় সিডিউস করার চেষ্টা করছো? নাওরা নাফসানের অতি নিকটে এগিয়ে এসে ফিসফিস করে বলে, আপনি সিডিউস হচ্ছেন বুঝি? শাট আপ নাওরা, বের হও আমার রুম থেকে। ইউ শাট আপ খান সাহেব, আপনি জানেন না আপনি কার সাথে রাগ দেখাচ্ছেন। আমার স্ত্যাররূপী স্বামী জানতে পারলে আপনাকে আস্ত রাখবে না বলে দিলাম। নাফসান এবার নাওরার মতো এগিয়ে গিয়ে বলে, তাই বুঝি? তা কোথায় তোমার সেই স্যার? নাওরা সেভাবেই নাফসানের গলায় হাত পেঁচিয়ে ধরে বলে, এই তো তিনি আমার সামনেই দাঁড়িয়ে আছেন। আপনি আমার স্বামী মিস্টার নাফসান খান। নাফসান হঠাৎই নাওরাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। তারপর কঠোর স্বরে বলে, আমার কাছে আসার বিন্দুমাত্র চেষ্টা করবে না, সেটা তোমার জন্য ভালো হবে না। অনেক ভদ্রতার পরিচয় দিয়েছে, আমাকে খারাপ হতে বাধ্য করো না। আমি খারাপ হলে কিন্তু তোমার রক্ষে নেই। নাওরা বিছানায় সেভাবেই পড়ে থেকে বলে, তো হন না একটু অভদ্র, আমিও দেখতে চাই কতটা অভদ্র আপনি হতে পারেন প্রিয় স্যার। নির্লজ্জ মেয়ে একটা। বলেই নাফসান মুখ ঘুরিয়ে বাসায় পরার পোশাক নিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। নাফসানকে দ্রুত সরে যেতে দেখেই নাওরা ফিক করে হেসে ফেলে। তারপর নিজের দিকে তাকিয়ে আটকে ওঠে। তার গায়ের উপর থেকে আঁচল অনেকটাই সরে গিয়েছে। নেহাত নাফসান স্বামী হয় তার, নয়তো লজ্জায় তার চেহারা দেখানোর আর উপায় ছিল না। ইস, নাওরা সত্যিই নির্লজ্জ হয়ে গেছে। নয়তো এতটা খোলামেলা ভাবে এসে কিভাবে থাকতে পারলো। পরেই আবার ভাবে, ধুর, লোকটা তো তারই স্বামী, সো নো প্রবলেম। তারপর নাফসান ওয়াশরুম থেকে বেরোনোর আগে নিজেকে গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে যায়। নয়তো নাফসান এসে তাকে পুনরায় রুমে দেখলে বকাবকি শুরু করবে। নাওরা বাহিরে বের হতেই দেখে ইলা আর নাহিল ড্রয়িং রুমে বসে কিছু নিয়ে খুঁটিনাটি করছে। নাওরা বাহিরে বের হতেই দেখে ইলা আর নাহিল ড্রয়িং রুমে বসে কিছু নিয়ে খুনসুটি করছে। তখনই নাওরাকে তাদের দিকে আসতে দেখে ইলা লাফিয়ে ওঠে। দৌড়ে এসে নাওরাকে ধরে বলে, আপু কি কিউট লাগছে তোমায়, শাড়ি পরছো তুমি? কিসের কিউট? কেমন প্রেগনেন্ট লাগছে আমায়। দেখো কুচিটা কোন রকমে গুজে রাখছি শুধু।
হা হা, এটাই ঠিক বলেছো তুমি। আসলেই মনে হচ্ছে কিছুদিনের মাঝে একটা বেবি চলে আসবে। ইলার হাসি দেখে নাহিল ভ্রুকুচকে তাকায়। তারা একটু দূরে তাকায়, সে তাদের কথা শুনতে পারেনি, তবে তাকে রেখে মজা করে ফেলছে দেখে তার ভালো লাগছে না। চলো চলো আম্মুর কাছে যাই, আম্মু ঠিক করে দিবে। হ্যাঁ চলো তাড়াতাড়ি। ভাবিটাকে না ওরা থমকে দাঁড়ায়, তারপর পেছন ঘুরে নাহিলের দিকে মুচকি হেসে বলে, জি ভাইয়া বলুন, আজ তোমার হাতের পাস্তা বানিয়ে দিবে? আমায় খিদে পেয়েছে অনেক। আচ্ছা বসুন আপনি, আমি একটু পরেই বানিয়ে আনছি। নাহিল হেসে পুনরায় ফোনে মনোযোগ দেয়। নাহিল এবার ভার্সিটির ফাইনাল ইয়ারে পড়ছে, তারপর ফাইনাল এক্সাম শেষে বাবার বিজনেসে ঢুকবে। বড় ভাই আদেও বিজনেসে জয়েন করবে কি না তা নিয়ে সন্দেহ আছে। সারাদিন ভার্সিটি নিয়ে পড়ে থাকে। এসব টিচারগিরি করেছে কি সুখ পায় কে জানে। বাসায় যতক্ষণ থাকে ততক্ষণ তাদের উপর খালি টিচারগিরি চালায়। বাবার ব্যবসাতে বসার নাফসানের কোনো সম্ভাবনা নেই বললেই চলে, তাই বাবার ব্যবসায় তাকেই ঢুকতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। ইলা নাওরাকে নিয়ে মাহমুদা বেগমের রুমে নিয়ে যায়। মাহমুদা বেগম তো তাকে দেখেই হেসে ফেলেন। ওনার হাসি দেখে নাওরা মুখ ফুলালে তিনি নাওরাকে ভালো মতো শাড়ি পরিয়ে দেন। নাওরা তারপর সোজা রান্নাঘরে চলে যায় নাহিলের জন্য পাস্তা বানাতে। এমন টুকটাক কয়েকটা রান্না সে ভালো পারে, তার সেসব রান্নার চাহিদাও বেশি। সবাই তার রান্নার প্রশংসা করলেও নাফসানি একমাত্র বান্দা যে নাওরার কোনো রান্নার প্রশংসা করেনি এখনো। সেসব নিয়ে নাওরার কোনো মাথা ব্যথাও নেই। নাফসান যে খাবারটা খেয়েছে সেটাই অনেক। নাওরা পাস্তা বানিয়ে নাহিল ইলাকে দেয়। তাদের সাথে ড্রয়িং রুমে তখন নাফসানও বসা ছিল। সে গলা কাকারি দিয়ে বলে, আমার প্লেট কোথায়, বানানো হয়নি? এভাবে মুখের উপর নাবোধক উত্তর দেওয়ার ব্যাপারটা নাফসানের গায়ে লাগে। সে অপমানিত বোধ করে সেখান থেকে উঠে সোজা রুমে চলে যায়। নাহিল আর ইলা তো অবাক হয়ে তাকিয়ে থাকে। নাওরা চোখ উল্টে বিড়বিড় করতে করতে রান্নাঘরে যায়। সে তো বানিয়েই রেখেছে, একটু কথার কথা বলতেই রাগ দেখিয়ে চলে গেল মহাশয়। নাওরা সেখান থেকে আরও এক প্লেট পাস্তা নিয়ে রুমে চলে যায়। গিয়ে দেখে নাফসান ল্যাপটপ হাতে বসে আছে। নাওরা পাস্তার প্লেট নাফসানের দিকে বাড়িয়ে দিলে নাফসান গম্ভীর কণ্ঠে জানায়, খিদে নেই আমার, খেয়ে নিয়ে যাও সামনে থেকে। তখন দুষ্টুমি করেছিলাম, এখন খেয়ে নিন, খাবারের সাথে রাগ করতে হয় না। খাবারের প্লেট নিয়ে রুম থেকে বের হও। আপনি খাবেন না বলছেন? না, তোমাকে যেতে বলেছি তো। তারপরও নাওরা কিছুক্ষণ প্লেট হাতে দাঁড়িয়ে থাকে। নাফসানের কোনো হেলদোল না দেখে নাওরা রেগে গিয়ে সেখানেই প্লেট হাতে বসে পড়ে। তারপর নাফসানকে দেখিয়ে দেখিয়ে প্লেট থেকে পাস্তা নিয়ে খাওয়া শুরু করে। নাওরার এমন কাজে নাফসান একটু হতভম্ব হয়ে যায়। সে ভেবেছিল নাওরা হয়তো প্লেট রেখে চলে যাবে, তা না করে নাওরা যে এমন কাজ করবে সে মোটেও ভাবতে পারেনি। এই অশুভ মেয়েটা তো তাকে জ্বালিয়ে মারছে। নাফসান হঠাৎ উঠে রুমের দরজায় দাঁড়িয়ে মাকে জোরে ডাকতে থাকে। তার ডাক শুনে মাহমুদা বেগমের পাশাপাশি নাহিল ইলাও দৌড়ে আসে। মাহমুদা বেগম এসে বলেন, কি হয়েছে নাফসান, এভাবে চিল্লাচ্ছিস কেন? খাবারের সময় হয়নি, আমার খিদে পেয়েছে। কিন্তু নাওরা যে কথাটা শেষ করার আগেই নাফসানের পিছনে চোখ পড়তেই তিনি থমকে যান। নাওরা বিছানায় বসে মুখে পাস্তা নিয়ে বড় বড় চোখ করে তাদের দিকে তাকিয়ে আছে। মায়ের পিছন থেকে নাহিল ইলা সামনের দিকে উকি দিয়ে তাকিয়ে নাওরার অবস্থা দিকে ফিক করে হেসে দেয়। তারা তো ভেবেছিল নাওরা নাফসানের জন্য খাবার নিয়ে গিয়েছে, এখন তো দেখা যাচ্ছে নিজে থেকেই খেয়ে নিচ্ছে। নাওরা উৎসাহ পেয়ে সম্পূর্ণ খাবার শেষ করে। নাফসান রেগে তার দিকে তাকিয়েছিল। মাহমুদা বেগম না পেরে নাফসানকে বলে, বাপ আমার রাগ করিস না, আমি আনছি তোর জন্য। তোর খিদে পেয়েছি সেটা নাওরাকে বললেই তো হতো। পেছন থেকে নাওরা উত্তর দেয়, না আম্মু বলেনি আমায়, উল্টে বলছে ওনার খিদে নেই, তাই তো খাবারটা অপচয় না করে আমিই খেয়ে নিয়েছি। ভালো করেছি না আম্মু? নাওরা উত্তর শুনে মাহমুদা বেগম মুখ টিপে হেসে ফেলেন, তবে ছেলের রাগী চেহারা দেখে উত্তর দেন না। সোজা চলে যান ছেলের জন্য খাবার বেড়ে আনতে। অন্যদিকে ইলা আর নাহিল তো ক্রমাগত হাসতেই আছে, তাদের হাসি থামছেই না। ছোটদের এমন হাসি দেখে নাফসানের আরও মেজাজ খারাপ হয়ে যায়, তাই সে রেগে মেগে ভাই বোনের সামনে দরজা আটকে দেয়। ততক্ষণে নাওরার খাবার খাওয়া শেষ। সে প্লেট রেখে নাফসানকে বলে, স্যার দরজাটা আটকালেন কেন, খাবেন না? হ্যাঁ তোমাকে খাবো। ইস দুষ্টু লোক, আমার বুঝি লজ্জা করে না? নাফসান দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি দয়া করে আমার রুম থেকে চলে যাও নাওরা, অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করছি আমি। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেলে সেটা কিন্তু তোমার জন্য ভালো হবে না। ওসব ব্যাপার না, আমি আপনাকে ভয় পাই না, আমিও দেখতে চাই আপনি কতটা অধৈর্য হতে পারেন। নাওরার কথা শেষ হতেই নাফসান তার দিকে এগিয়ে যায়। নাফসানের এভাবে আগানো দেখে নাওরা থতমত খেয়ে যায়। সে বিছানার দিকে একটু পিছিয়ে গিয়ে বলে, আপনি কি সিরিয়াস নাকি স্যার? কিন্তু আমি তো মজা করেছিলাম।
হ্যাঁ হ্যাঁ, আপনি বসুন, আমি খাবার আনছি আপনার জন্য। নাওরা আলগোছে নাফসানের থেকে সরে পরে দরজার দিকে যেতে চায়, তবে নাফসান তাকে সেই সুযোগটা দেয় না। নাওরার হাত ধরে টেনে তাকে নিজের কাছে নিয়ে আসে। নাওরার সারা শরীর শিউরে ওঠে। নাফসান থেকে পেছন থেকে ঝাপটে ধরে বলে, এখন পালাচ্ছ কেন? আমরা না স্বামী স্ত্রী? আমার তো তোমার উপর সম্পূর্ণ অধিকার আছে, তবে এত দৌড়াদৌড়ি কিসের? নাওরা কাপা গলায় উত্তর দেয়, আপনি আপনার ক্যারেক্টার থেকে বেরিয়ে পড়ছেন স্যার। আপনি তো আমায় পছন্দ করেন না। করি না তো, কারণ তুমি বড্ড অসভ্য একটা মেয়ে, অনেক খারাপ মেয়ে। তোমার মতো মেয়েকে আমি ওয়াইফ হিসেবে কখনো কল্পনাও করিনি। কিন্তু একটু থেমে পুনরায় বলে, কিন্তু বিয়েটা তো হয়েই গেছে, বলো ভালোবাসাটাসের কি দরকার এখন? যেটা এখন বেশি দরকার সেটা পেলেই হবে, আর তুমি নিজেই তো আমার অফার করেছো সেটা। নাফসানের কথার মিনিং বুঝতে পেরে নাওরা নাফসানের বাহুবন্ধন থেকে বাঁচতে ছটফটানো শুরু করে। নাফসান হঠাৎই তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। আচমকা ধাক্কায় নাওরা পড়তে গিয়েও পড়ে না, তবে প্রচণ্ড রেগে গিয়েছে সে। তাই সে নাফসানের থেকে ফিরে রাগী কণ্ঠে বলে, ধাক্কা দিলেন কেন? তো কি তোমায় কোলে নিয়ে বসে থাকবো? হ্যাঁ নিবেন, নিতে হবেই, খাটাস লোক। আইসেন কখনো কাছে, আচ্ছা বলে সাহিস্তা করে দিব। কতদিন আর কতদিন এমন ঢং দেখাবেন? বউ আপনার আমি, সারাদিন যখন আপনার সামনে দিয়ে রং ঢং করে ঘুরবো, তখন না চাইতেও আপনাকে আমার কাছে আসতেই হবে। তখন ভালোবাসা ব্যতীত কাছে আসলেই খবর আছে। শয়তান বেটা। নাওরা মুখ ভেঙচি দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। নাফসান ফোঁস করে নিঃশ্বাস ফেলে ল্যাপটপ নিয়ে বসে পড়ে। তার জীবন যে বরবাদ হয়ে গেছে তা সে প্রতিটি পদে পদে টের পাচ্ছে। এই মেয়ে যে তার পিছু কখনোই ছাড়বে না তা সে বুঝতে পেরে গেছে। হয়তো বাকি জীবনটুকু এই অত্যাচার সহ্য করেই চলতে হবে।